প্রিয় ভাই বোনেরা, এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন, এই মানুষগুলো জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে সেই পরিবারের সদস্যবৃন্দ। এই যে পরিবারগুলো বসে আছে, তাদের যেই স্বজনেরা, যেই প্রিয়জনেরা, সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, যেই অধিকারকে বিগত 16 বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ভোটের অধিকার, কথা বলার অধিকার, সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিগত 15 বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হয়েছিল, তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? কিন্তু প্রিয় ভাই বোনেরা, গত 24 সালের ছাত্র জনতার অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি দামি নির্বাচন করা হয়েছিল, তথাকথিত নির্বাচনের নামে, মনে আছে আপনাদের? লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে ভাই বোনেরা, জনগণকে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার, যারা জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে, বিভিন্ন বাংলাদেশের সম্মানী গুণী মানী ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত, যেভাবে মানুষকে তারা ছোট করত, নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। আপনার ভোট হারিয়ে কেন? আপনার ভোট গণনার ভাই বোনেরা, এটাকে আপনারা চান? এই বাংলাদেশে যদি না আবহমান কাল ধরে, অবশ্যই শত হাজার বছর ধরে বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা, তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি, সেই গার্মেন্ট শিল্পই টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি
এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না, অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম, আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই বিবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলে, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার, এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা এই নারীদেরকে, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা, শহরের খেটে খাওয়া নারী যারা, কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে, সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিক। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা,
এই সব লোক যদি নির্বাচিত হয়, এই সব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা, যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এই সব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। এইসব গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিঠ হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, বিশাল এই বরিশাল বিভাগ 1993 সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন, যারা গত হয়ে গিয়েছেন, বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। এই এলাকায় 1978 সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। কাজেই বিদ্যুতের লাইন বলুন, বরিশাল বিভাগ বলুন, এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল, কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই। এর মধ্যে বিগত 16 বছর, এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে, যেই কাজগুলো করতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানে শীষকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন, তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই বৃহত্তর বরিশাল বিভাগ, এই বৃহত্তর বরিশাল, এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয়। প্রচুর মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চলেন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে, এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষীদেরকে সহযোগিতা করা যায়। কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায়, সামগ্রিকভাবে এই এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্যর দাম পেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই।